রাজ্যে ওয়াকআপ আন্দোলনের সময় অর্থাৎ ওয়াকআপ যে আইন তার বিরুদ্ধে আন্দোলনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ওয়াকআপ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। নিশ্চয়ই আপনারা সেই বক্তব্য শুনেছিলেন এবং সেই বক্তব্য নিয়ে মুসলিম সমাজ সংখ্যালঘু সমাজের মধ্যে যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছিল। আজকে আমরা দেখলাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত মহারাষ্ট্র, বিজেপি শাসিত উড়িষ্যা, বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে সেখানে বাংলায় কথা বলার অপরাধে বাংলাদেশি বলে সেখানকার প্রশাসন গ্রেপ্তার করছে বা সেই লোকাল মানুষজন তারা হেনস্থা করছে বাঙালিদেরকে। এবং কিছু ঘটনা শোনা গেছে যে বাংলায় কথা বলার জন্য কিছু বাঙালি মানুষজনকে নাকি বাংলাদেশের জঙ্গলে ছেড়ে এসছে। পরবর্তীতে বাংলাদেশের যে সেনা যারা রয়েছে বিজেপি এবং তারা আমাদের ভারতীয় সেনাদের সঙ্গে অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের সঙ্গে যোগাযোগ করে বা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে। এই ঘটনা কিন্তু বারবার ঘটছে। ওয়াকআপ আন্দোলনের সঙ্গে কেন আমি এই আন্দোলনকে রিপিট করছি, কেন রিলেট করছি, এটা আপনাদেরকে আমি বলি। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব ফিরহাদ হাকিম ছিলেন, অরূপ বিশ্বাস ছিলেন, আপনার যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ছিলেন, আরো অন্যান্য অনেক বড় বড় নেতা নেতৃত্ব কর্মী, প্রায় হাজার হাজার মানুষ, আমি জানি না কত মানুষ হয়েছে, লাখে পৌঁছেছে কিনা, তবে কয়েক হাজার মানুষ একেবারে কলকাতা প্রায় স্তব্ধ করে দিয়েছে বললেই চলে। যে মিছিলটা শুরু হয়েছিল সম্ভবত কলেজ স্ট্রিট বা কলেজ স্কোয়ার থেকে, এই মিছিলটা এসেছিল ডরিনা ক্রসিং পর্যন্ত। মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করুন ওয়াকআপের বিরুদ্ধে, এ বিষয় নিয়ে ভাঙড়ের বিধায়ক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন কিছুটা অংশ আপনাদেরকে শোনাবো। এখন ওয়াকআপ নিয়ে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে আন্দোলন হচ্ছিল। বিজেপি সরকারের নিয়ে আসা সংবিধান বিরোধী এবং একটা নির্দিষ্ট মুসলিম ধর্মের মানুষকে কোণঠাসা করার জন্য যে ওয়াকআপ সংশোধনী আইন নিয়ে এসেছিল, যখন বিরোধিতা হচ্ছে আমাদের রাজ্যে, মাননীয় বলেছিলেন এটা এখানে আন্দোলন করা যাবে না, এখানে গুলোগুলি করা যাবে না, যদি আন্দোলন করার দরকার হয় দিল্লিতে গিয়ে করুন। এখন আমার প্রশ্ন, আমাদের পরিযায়ী শ্রমিকগুলো কি, আমাদের পশ্চিমবাংলার নাগরিককে, পশ্চিমবাংলাতে অত্যাচার করছে না এই শ্রমিকগুলো? উড়িষ্যাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, হরিয়ানাতে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে, মহারাষ্ট্রে গিয়ে অত্যাচারের শিকার হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী তার কাছে একটা প্রশ্ন আমার রইল, আমি এই ভিডিওটি করতে চাইছিলাম না, তারপরও ভাবলাম যে বিষয়টা তুলে ধরা দরকার। মুখ্যমন্ত্রীর কাছে আমার একটা প্রশ্ন, যে বাংলাতে তো বাঙালিরা সুরক্ষিত, মানে আপনার কথা অনুযায়ী বাংলায় বাঙালিরা সুরক্ষিত, যদিও যারা বিজেপি করে, যারা বাম রাজনীতি করে, যারা কংগ্রেস করে, যারা আইএসএফ করে, রাজনৈতিক হিংসা, রাজনৈতিক গ্রেপ্তার, রাজনৈতিক যে বিষয়গুলো হানাহানি, এগুলো নিয়ে তারা কিন্তু প্রশ্ন তুলবে, কারণ তাদের অনেক কর্মী সমর্থকদের উপর বিভিন্ন কারণে কেস দেওয়া হয়, আন্দোলন করতে গেলে লাঠি মারা হয়, মানে বিভিন্ন রকম এই ঘটনা কিন্তু ঘটছে। কিন্তু প্রশ্ন হলো, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলায় ওয়াকআপ আইন লাগু হবে না, তাই ওয়াকআপ আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। একথা কোথায় বলেছিলেন তিনি? প্রথমত তিনি এই কথা সামান্য ইঙ্গিত দিয়েছিলেন আপনার ইমাম সংগঠনের কলকাতার প্রোগ্রামে, নেতাজি ইন্ডোরে সম্ভবত, সেখানে আমি ছিলাম। আর দ্বিতীয়ত, যদি আমি খুব ভুল না করে থাকি, দ্বিতীয়ত একদম জোর গলায় তিনি একেবারে অ্যাক্টিভ, মানে খুবই রাগান্বিত হয়ে, খুব রেগে টেগে তিনি বলেছিলেন মুর্শিদাবাদে ইমাম সংগঠনের কোনো একটা প্রোগ্রামে সেখানে ইমামরা ছিলেন স্টেজে, তারাও একেবারে চুপচাপ ছিলেন, তারা কোনো কথা বলেননি। কারণ অনেক ইমাম নেতা রয়েছেন, এটা বাস্তব কথা, যে তারা একটু টিকিট চান, তারা ভোটে লড়তে চান, তাদেরও ইচ্ছা হয় যে স্করপিও গাড়ি চড়বে নেতাদের মতো, তারা আপনার ওই বিধানসভায় যাবেন, বিধায়ক হবেন, তারাও সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন যদি একটা মানে একটা মন্ত্রিত্ব দেয়, তারাও একটা ব্লু বাতি লাগাবেন। এটা অনেক ইমাম নেতাদের গ্রেপ্তার, মানে তাদের মনের এটা বাসনা, স্বপ্ন, ইচ্ছা, কামনা, যাই বলেন আর কি। বেশ কিছু সাধারণ ইমাম যারা, গরিব ইমাম যারা, মূলত আমলদার ইমাম যারা, আপনারা আমার এই ভাষা সবাই হয়তো বুঝবেন না, মুসলিম সমাজের মানুষ বুঝবেন যে আমল মানে পূর্ণি, আমলদার ভালো তাকওয়াপন্থী ইমাম যারা, তারাও এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। তারাও বিভিন্ন সভা সমিতিতে তাদেরকে ডাকা হচ্ছে, তারা যাচ্ছেন। দেখুন, আপনারা আপনাদের অধিকার বুঝে নেওয়ার জন্য, মুসলিম সমাজের অধিকার বুঝে নেওয়ার জন্য, আপনার এলাকার অধিকার বুঝে নেওয়ার জন্য যান, কিন্তু আপনারা আন্দোলন করার ফলে আপনারা ভিড় জমানোর পরে সেখান থেকে কেউ রাজনৈতিক ফায়দা যাতে না নিতে পারে সে বিষয়টা দেখবেন। বেশ কিছু ইমাম নেতা কিন্তু রয়েছেন, আমি যাদেরকে মার্ক করছি না, নামও বলছি না, যারা দেখবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা ছবি তোলার জন্য পাগল হয়ে যান, যারা ফিরহাদ হাকিম, মন্ত্রী ফিরহাদ হাকিম বা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সাহেবের সঙ্গে দেখা করার জন্য তারা মনে করেন বিশাল কিছু করে ফেলেছি,
এবং তারা নর্মাল কল খুব একটা বিশ্বাসী নয়, হোয়াটসঅ্যাপ কল করেন। এবং তারা যেভাবে দেখা যায় যে বিজেপির আপনারা দেখবেন বেশ কিছু গেরুয়াধারী নেতা আছেন বা বেশ কিছু আপনার ওই হিন্দু ধর্মগুরু আছেন, জানি না তারা কতটা ধর্মগুরু বা ধর্মগুরুর বেশ ধরে আছে, যে অনেক ইমামদের মতোই তারা দেখবেন বিজেপির গুণগান করে, ডিরেক্ট শাসক দলের বিরোধিতা করে এবং দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি সরকারের তারা গুণগান করে, অর্থাৎ তারা ইনডিরেক্টলি বা ডিরেক্টলি বিজেপিকে সাপোর্ট করে। সেখান থেকে আমরা অনেকেই বলি যে ধর্মগুরুরা কেন রাজনীতি করবে, আপনারা তো ধর্মগুরু, আপনারা ধর্মের কথা বলবেন। একই রকম ভাবে ইমাম সংগঠনের বেশ কিছু নেতা বা ইমামদের একটা বা ওলামাদের একটা অংশ ডিরেক্ট রাজনীতি না করলেও, দেখুন আপনি ডিরেক্ট রাজনীতি করুন, নওশাদ সিদ্দিকী ডিরেক্ট রাজনীতি করছেন, কাসেম সিদ্দিকী ডিরেক্ট রাজনীতি করছেন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ডিরেক্ট রাজনীতি করছেন, আপনি সরাসরি রাজনীতি করুন। মানে বলে যে গরু খড় খায় না, খড়ের গায়ে গা ঘষে, মানে বুঝতে পারছেন বিষয়টা। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী সঙ্গে মানে যারা চান তৃণমূল ঘনিষ্ঠ যে সমস্ত ইমামরা যারা রয়েছেন, আপনাদেরও তাহলে যারা গেরুয়া বসন পড়ে বিজেপির রাজনীতিতে তারা সমর্থন করে, তৃণমূল বা বামেদের রাজনীতিকে তারা বিরোধিতা করে বা কংগ্রেসের রাজনীতির বিরোধিতা করে, রাহুল গান্ধীর বিরোধিতা করে, যেমন মানে তাদের আপনারা মানে মানে ইমামদের বলছি বা তৃণমূল কংগ্রেসকে বলছি, আপনারা যেমন সেই গেরুয়াধারী নেতাদেরকে যেমন বিরোধিতা করেন বা তাদের আপনারা সমালোচনা করেন, একইভাবে যদি কোনো ইমাম সাহেব ইমামদেরকে নিয়ে রাজনীতি করে, টিকিট পাওয়ার চেষ্টা করে, সেটাও কিন্তু খুব ভালো জিনিস নয় বলে আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কি জানি না। অবশ্যই আলেম ওলামা, শিক্ষিত মুসলিম সমাজ, দলিত সমাজ, আদিবাসী সমাজ, পিছিয়ে পড়া সমাজ, তারা রাজনীতি করুক, ডিরেক্টলি রাজনীতি করুক, সরাসরি বলুক যে ইনকিলাব জিন্দাবাদ আমি বামপন্থী, বা বন্দে মাতারাম বা জয় বাংলা আমি তৃণমূল, বা জয় শ্রীরাম আমি বিজেপি, বা কংগ্রেসের জয় হিন্দ আমি কংগ্রেস। এইগুলো আপনারা ডাইরেক্ট রাজনীতি করুন, ইনডিরেক্টলি ওই গরু খড় খায় না খড়ের গায়ে গা ঘষে, এটা ঠিক নয়। তাহলে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে রাজ্যে ওয়াকফ আইন তিনি লাগু হতে দেবেন না, কিন্তু আমার প্রশ্ন হলো একটা আইন রাজ্য সরকার চাইলে কি পারে একটা রাজ্যে লাগু না করতে, ইমপ্লিমেন্ট না করতে? এই প্রশ্ন আমার রইল আইনজ্ঞদের কাছে এবং রাজ্য সরকারের কাছে। প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা জানাবেন, আমি জানি না তাই প্রশ্ন করলাম। আর দ্বিতীয় বিষয় হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে রাজ্যে তো ওয়াকফের কোনো ব্যাপার নয়, আমি তো ওয়াকফ আইন লাগু হতে দেবো না, তাই আন্দোলন দিল্লি গিয়ে করুন। যদিও তিনি যে পরিপ্রেক্ষিতে এই কথা বলেছিলেন তার কিছু কারণও ছিল। সে সময় মুর্শিদাবাদ বা বেশ কিছু জায়গায় ওয়াকফ আন্দোলনকে কেন্দ্র করে কিছু জায়গায় ঝামেলা, অশান্তি এবং উত্তপ্ত হয়েছিল, যেটাকে কেন্দ্র করে বিজেপি রাজনৈতিক ফায়দা নিতে চাইছিল, যার কারণে মুখ্যমন্ত্রী বলেছিলেন বলে অনেক তৃণমূল নেতা বা অনেকেই এটা ব্যাখ্যা করেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মহারাষ্ট্রে বাঙালিদের উপর আক্রমণ নিয়ে আজকে মিছিল করলেন, খুব ভালো করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম আইএসএফ মিছিল করেছিল, গত পরশু তার কিছুদিন পরে কংগ্রেস কলকাতায় মিছিল বের করেছিল, বাঙালিদের উপর অত্যাচার নিয়ে মিছিল বের করেছিল। গতকাল বামেরা তারা যাদবপুর থেকে মিছিল বের করেছিল, সম্ভবত গড়িয়া পর্যন্ত। তাহলে আজকে তৃণমূল কংগ্রেস বের করেছে, প্রত্যেকটা মিছিলে জনগণ ভালো সাড়া দিয়েছে, বাংলা বাঙালি বিজেপির বিরুদ্ধে গর্জে উঠেছে যে কেন কেন আমি বাংলায় কথা বলি বলে আমি বাংলাদেশি, আমি বাংলায় কথা বলি বলে আমি রোহিঙ্গা, এটা কেন হবে? বাঙালি মুসলমানদেরকে দিলীপ ঘোষ বলেছিল যে লাথি মেরে নাকি 2 কোটি অনুপ্রবেশকারী ঘুষপেটিয়া মুসলিম আছে, তাদেরকে লাথি মেরে নাকি বাংলাদেশ পাঠিয়ে দেবেন। এখন দেখা যাচ্ছে যে মতুয়া মানে হিন্দু সমাজের মতুয়া সমাজের আপনি যে তারা বাঙালি মতুয়া, তাদের হেনস্থা করা হচ্ছে, পুনেতে হেনস্থা হয়েছে আজকে শোনা গেল। তারপরে কোচবিহারের একজনকে এনআরসির নোটিশ পাঠিয়েছে আসাম সরকার। এই যে বিষয়গুলো শোনা যাচ্ছে কেন? তাহলে একের পর এক হিন্দু ভাই বোনেদের তাদের আধার কার্ড ব্লক হয়ে যাচ্ছে, তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তাদের কাছে এনআরসি নোটিশ আসছে কেন? মুসলমানদেরকে তো ঘুষপেটিয়া বলে তারা করবে বলেছিল দিলীপ ঘোষ। দেখুন এবার বিষয়টা পরিষ্কার হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন আজকে খুবই প্রশংসার দাবি রাখে, মানে আরো বেশি আরো আগে এই বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিকে বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়ার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আরো মিটিং করুন, আরো বড় করে করুন। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন হলো যে রাজ্যে তো বাঙালিদের উপরে কোনো অত্যাচার বা হেনস্থা করা হচ্ছে না, মানে বাংলায় যেহেতু আপনার সরকার রয়েছে, আপনারা শাসন ক্ষমতায় রয়েছেন, তাহলে কলকাতায় এত বড় মিছিল কেন করলেন? মানে আপনি নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছেন। কখন কি বলেন, কোনো সময় বিভিন্ন সময় আপনার অনেক ভুলভাল কথা কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে যেটা আমি ভুল বলেছি।
দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আপনি বললেন, কিন্তু আপনি বাংলাতে আন্দোলন করছেন। তাহলে মহারাষ্ট্রে যদি বাঙালিদের উপর অত্যাচার হয়, আপনি তো আপনার সাংসদ, বিধায়ক বা দলীয় কর্মীদেরকে নিয়ে 10,000 লোকজনকে নিয়ে আপনি মহারাষ্ট্রে গিয়ে আন্দোলন করতে পারতেন। উড়িষ্যাতে একই রকম ভাবে বাঙালি পরিযায়ী শ্রমিক, বিশেষ করে বাঙালি মুসলিম যারা পরিযায়ী গরিব মানুষ, বাঙালি যারা বাংলায় কথা বলে, বাঙালি হিন্দু, মানে এক কথায় বাঙালিদের উপর যে অত্যাচার, আপনি উড়িষ্যাতে 20,000 লোক নিয়ে গিয়ে মিছিল করুন। না, আমি কি বোঝাতে পারছি? কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। আমি ভুল বলছি না ঠিক বলছি, হতেই পারে আমি ভুল বলছি বা হতে পারে আমি ঠিক বলছি। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানতে চাই যে যদি বাংলাতে বাঙালিদের উপর কোনো অত্যাচার নির্যাতন না হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হাজার হাজার কর্মী সমর্থকদেরকে নিয়ে কলকাতায় কেন মিছিল করলেন? এই প্রশ্ন আপনার কাছে রয়েছে। আপনি স্বীকার করুন যে আপনি ভুল বলেছিলেন, যে দিল্লিতে গিয়ে ওয়াকআপ নিয়ে আন্দোলন করুন। কেন দিল্লিতে গিয়ে ওয়াকআপ নিয়ে আন্দোলন করতে যাবে মানুষ? সংখ্যালঘু সমাজ আপনাকে প্রায় 70, 80, 90% ভোট দেয়। তাহলে সংখ্যালঘু সমাজের যে দাবি, তাদের যে অধিকার, তাদের যে ব্যথা বেদনা, তাদের বিরুদ্ধে যে একের পর এক বিল কেন্দ্র সরকার পাশ করছে, একেবারে সংখ্যালঘু বিরোধী, জনবিরোধী যে বিলগুলো বলা হচ্ছে, সেই বিলগুলো নিয়ে বাংলার মানুষ বাংলাতে তো আন্দোলন করবেই। যারা অশান্তি করার চক্রান্ত করছে, যারা অশান্তি করেছে, ভবিষ্যতে যারা চক্রান্ত করবে বা পরিকল্পনা করছে, প্রশাসন আছে, আইবি আছে, ডিআইবি আছে, সিআইডি আছে, তারা তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুক। কোনো সংখ্যালঘু সমাজের ইমাম সমাজ, মুসলিম নেতা, সংখ্যালঘু নেতা, কোনো সংগঠনের নেতা কেউ এর প্রতিবাদ করবে না। যদি অন্যায়ের সঙ্গে, ক্রাইমের সঙ্গে কেউ যুক্ত থাকে, কোনো মুসলিম নেতা, কোনো ইমাম, কোনো আলেম, কোনো ওলামা, কোনো হাফেজ, কোনো মাওলানা, কোনো ইসলামিক স্কলার কেউ এর প্রতিবাদ করবে না। মুসলিম সমাজের হোক আর যে সমাজের হোক না কেন, অন্যায়ের বিরুদ্ধে প্রশাসন সবসময় তারা ব্যবস্থা নেবে। কারণ আমরা জানি, আমরা যে দেশে সুরক্ষিত থাকি এর পেছনে আমাদের দেশের সেনা জওয়ান, বিএসএফ, সিআরপিএফ জওয়ান, এমন প্রচুর সংস্থা রয়েছে ভারত সরকারের, তারা আমাদেরকে প্রোটেক্ট করে, আমাদের শত্রু দেশের হাত থেকে প্রোটেক্ট করে। শুধু কি তাই, আমাদের দেশে যখন কোনো দুর্যোগ হয়, সেই দুর্যোগেও কিন্তু সেনা জওয়ানরা আমাদেরকে প্রোটেক্ট করে। তাদেরকে সাধুবাদ এবং ধন্যবাদ এবং স্যালুট জানাই। একই রকম ভাবে পশ্চিম বাংলাতেও দেখুন, এত মানুষ, প্রায় 9 কোটি থেকে 11 কোটি মানুষ, আর পুলিশ মাত্র কয়েক হাজার, তারা আমাদেরকে প্রোটেকশন দেয়। কোনো অন্যায় অপকর্ম হলে আমরা থানায় গিয়ে ডায়েরি করি, এফআইআর করি, তারপরে কেসটা কোর্টে যায়। যদিও কিছু ক্ষেত্রে পুলিশের ব্যবহার খারাপ, পুলিশ এফআইআর নিতে চায় না বা জিডি নিতে চায় না, বিভিন্ন রকম ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তো নেয়, বেশিরভাগ ক্ষেত্রে তো পুলিশ ব্যবস্থা নেয়। এবং পুলিশ একেবারে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করে রেখেছে বলে প্রশাসন আমরা রাস্তাঘাটে বেরোতে পারি। যদিও গতকাল একজন সাংবাদিকের উপর পাকসার কাছে একটা ঘটনা ঘটে গেছে, তাকে ব্লেড মারা হয়েছে, এটা নিন্দনীয় ঘটনা। সে কোন দলের দালালি করছে বা ধর্মের রাজনীতিতে সরাসরি একজন সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করছে, এগুলো নিন্দনীয়, কিন্তু তার উপর যে আক্রমণ, এটাও নিন্দনীয়। তার যে সাংবাদিকতার নামে যে দালালি, সাংবাদিকতার নামে যে অশান্তি সৃষ্টি করার পরিকল্পনা, এগুলো যেমন নিন্দনীয়, তার উপর আক্রমণও নিন্দনীয়। পুলিশ অবশ্যই ব্যবস্থা নেবে। আপনি বলুন না, আপনার উপর যদি কোনো অন্যায় বা কোনো রকম ঘটনা ঘটে, আপনি ডাইরেক্ট সিবিআই তদন্তের দাবি করবেন? রাজ্যের পুলিশ তদন্ত করবে, পুলিশের সাহায্য নেবেন। একটা মোবাইল হারিয়ে গেলে, একটা সিম হারিয়ে গেলেও আমরা প্রশাসনের দ্বারস্থ হই। তাহলে প্রশাসনের গুরুত্ব আছে। এবার কিছু প্রশাসন তাদের ভুলভাল কাজের জন্য পুরো পুলিশ প্রশাসন, পুরো আপনার আইন ব্যবস্থা সবাইকে তো আর দায়ী করা যায় না। তো মুখ্যমন্ত্রীর কাছে আমি কিছু প্রশ্ন করলাম ওয়াকআপ নিয়ে। দেখুন, বাঙালিদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এর আপনার কি বলে, এর উত্তর, এর জবাব মানুষ 26-এ ভোটের বক্সে ঠিক দিয়ে দেবে। কারা বাংলা বিরোধী দল আর কারা বাংলা প্রেমী দল। কারণ দেখুন, বিজেপির বিরুদ্ধে এখানে কিন্তু বিরোধীরা একজোট। আইএসএফ মিছিল করেছে, প্রতিবাদ মিছিল করেছে, এসডিপিআই মিছিল রয়েছে গত পরশুদিন শুক্রবার, সম্ভবত উড়িষ্যা ভবন ঘেরাও করবে তারা। অর্থাৎ ছোট বড় সমস্ত রাজনৈতিক দল বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার, বাঙালিদের বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে যে দাগিয়ে দেওয়া এবং বাংলাদেশে পুশব্যাক করা ভারতীয় ছেলে মেয়েদের, যদিও বিজেপি কিন্তু উল্টোটা দাবি করছে। আজকেও বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল বা রাহুল সিনহারা দাবি করছে যে এই যে নীতি সরকারের, এটা কিন্তু রোহিঙ্গা খেদাও নীতি বা বাংলাদেশি মুসলিম, রোহিঙ্গা মুসলিম যারা এই ভারতে আছে, এই বাংলায় আছে, তাদেরকে বের করার জন্য এই সিদ্ধান্ত বা ইত্যাদি, বা ভোটার কার্ড সংশোধন বলুন বা আরো যা যা পদক্ষেপ সরকার নিচ্ছে। কিন্তু ঠিক আছে, যদি এটা একেবারে সঠিকভাবে হয়ে থাকতো ভালো। কেন রোহিঙ্গারা এসে পশ্চিমবাংলায় থাকবে? কেন বাংলাদেশ থেকে কেউ এসে পশ্চিমবাংলায় থাকবে, আমাদের রেশনে ভাগ বসাবে? এটা তো বড় কথা, এটা তো বড় প্রশ্ন। কিন্তু সেখানে
মুসলিম বাংলাদেশি, মুসলিম রোহিঙ্গা বলে হিন্দু ভাই, মতুয়ারাও তো হিন্দু, তাহলে তাদের উপরে কেন এই অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে কেন হেনস্থা করা হচ্ছে, এই প্রশ্ন কিন্তু রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন। আমাদের চ্যানেল ইনসাফ বাংলা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।